এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ও মারে, আমার কোমর গেল রে। ধুর, কোমর পরে দেখবো, আগে বলো তোমার ঠোঁটের লিপস্টিক নোনতা কেন? ওই চাচা, একটু চিনি দেন তো। আমার কাছে তো চিনি নেই বাবা। চিনি রাখা উচিত ছিল। বলে ঘুরে তাকাতেই দেখি গুন্ডিটা আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কাল থেকে ঠোঁটে লিপস্টিক নেওয়ার পর একটু চিনি নিবা কেমন? ঠাস 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 ঠাস। ব্যাস। মা শারদা কি বলছে জানো? এক গালে চড় মারলে অন্য গাল এগিয়ে দিতে হয়। শালা, মার গল্প মাসির কাছে কইতেছিস? বলেই ঠাস ঠাস মেয়েটার কোনো কথা না বলে চলে গেল। এতগুলো থাপ্পড় খাইয়া আমার হাল বেহাল হইয়া বসে পইরা গেছি। কিছু বুঝতে পারছেন না তাই তো? আসুন আগে আমার পরিচয় দেই। আমি তন্ময়, বাবা মায়ের একমাত্র সাওয়াল। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বাকিটা গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। মাত্র যার উপর পড়লাম সে আমার কলেজের সিনিয়র। আমি আর রাব্বি একে অপরকে ধাওয়া করতে গিয়ে আমি তার উপর পড়ে যাওয়ায় তার ঠোঁট আর আমার ঠোঁট হয়ে যায় বেগটা। তো আপনারা জানেন। এবার গল্পে আসা যাক। এই শালা মারলো কেন? আমি কথাটা কি ভুল বলছি? বাবা, তোমায় চিনি এনে দিব? শালা টাকলু এদিকে আমারে মাইরা কাইত কইরা ফেলছে, আর শালাই আইছে চিনি নিয়া। ও মা, গাল ব্যথা গো। কিছুক্ষণ পর রাব্বি এলো। রাব্বি আমারে রাস্তার উপর বসে থাকতে দেখে বলল, আমাল বাবু তাহলে মুখ দুইটা লাল কেমনে হইল? বাবু তাই নয় তো না? বাবু আমালে আবাইল তেলাইতে। কেডা কেলাইছে আমার বাবু তারে? বাবু ও তো কেলিয়ে চলে গেছে। বাবু কান্দে না, চলো বাড়িতে যাই। চলো। আমাকে তুলে দুজনে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। অনেকটা দূরে এসে রাব্বিরে কইলাম, দোস্ত একটা কথা কমো। না বল, কি বলবি? দোস্ত আমি না প্রেমে পইরা গেছি। দোস্ত আমি পা দিতেছি, তুই ধইরা উঠে পড়। চুপ শালা। তা কার প্রেমে পড়লি? মানে বৌদির নাম কি? নাম জানি না, কিন্তু তোর বৌদির নরম ঠোঁট আর কোমল হাতের স্পর্শ পাইছে। কবে? আরে ওই যে গুন্ডিটার প্রেমে পড়ে গেছি। কি সুন্দর নরম হাত মাইরি, এখনো গালে আছে। ঠিক আছে বন্ধু, আমি তোর জন্য হাসপাতালের বেড ঠিক করে রাখছি। সেটা কেন? আসলে একদিনে যে অবস্থা করছে তোর, প্রেমের কথা কইলে না জানি তোর কি করে। দোস্ত তোর বাসা চলে আইছে। আচ্ছা বাই, রাতে কথা হবে। ঠিক আছে। রাব্বিরে বিদায় দিয়ে বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। কি রে, আজ তোর মুখে বিচিত্র রকম ছাপ কইতে আইলো? আম্মু, এইটা 2056 সালের স্টাইল। আমার তো মনে হয় না, আসলে তোরে মনে হয় কেউ থাপড়াইছে। আজকে কার সাথে শয়তানি করছিস? আরে আম্মু, এসব কিছুই না। আর কথা বাড়ালাম না। কথা বাড়ালে কপালে শনি ঘুরবে, সেটা ভালো করেই জানি। রুমে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে মুখে নিতে লাগছি। আহ, উ, মাগো গেলাম গো। মাইয়ার হাত তো নয়, পুরাই হাতুড়ি। কিন্তু এত থাপ্পড় খাওয়ার পরও কেমনে প্রেমে পড়লাম। মন ভাই, আমারে আর থাপ্পড় খাওয়াস না। মুখে বরফ নিয়ে রাতের খাবার খেয়ে নাক ডাইকে একটা ঘুম দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, কিচ্ছু ভালো লাগে না। তারপরও ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকে আমি আর রাব্বি গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ সামনে তাকিয়ে ভূত দেখার মতো লাফিয়ে উঠলাম। কি হইল অমন ফালাইয়া উঠছিস কেন? সামনে দেখ কেডা।
সামনে আবার কে কে কে? এই মেয়ে আমাগো কলেজে কি করে? তাহলে মনে হয় আমাগো কলেজে নতুন ভর্তি হয়েছে। গতকালের ওই মেয়েটা মানে আপনাদের ভাবির কথা বলছি। আপনারা থাকেন, আমি একটু লাড়ি চাড়ি আসি। ওই শালা কই যাস? মারা পড়বি নাকি? রাব্বির কথায় কর্ণপাত না করে সামনে হাঁটতে লাগলাম। মেয়েটা কয়েকটা মেয়ের সাথে আইতাছে। গুন্ডিটারে ছাড়া সবগুলারে চিনি। হেই সামিয়া আপু, এই সকালে কই যাও? এই ক্যান্টিনে যাই। তুই সকাল সকাল আমাগো পথে আইলি, কারণটা কি রে? অন্যদিন তো তোরে ধরা ছোঁয়াও যায় না। আইজ নিজে থেকেই ধরা দিলাম। যাই হোক, পাশের পিসটা কি কলেজে নতুন আমদানি হয়েছে? পিসটাকে না তোমার ছোট ভাইয়ের বউ বানাবো। ওই পিসকারে বললি? তোরে ওই দিনের ডোজ কম হয়ে গেছে তাই না? আরে খারান না একটু, আমি তো সামিয়া আপুর লগে কথা কইতাছি। আপনি চেতেন কেন? চেতলে না আমার বুকের ছাতি 32 ইঞ্চি থেকে 42 ইঞ্চি হয়ে যায়। আজ তোর বুকের ছাতি 63 ইঞ্চি করমু। অজান্তা কুল, আমি ওর সাথে কথা বলছি। ওই শয়তান, ও তোর সিনিয়র লাগে, তুই ওরে বিয়ে করতে চাস কেন? কেন? সিনিয়র আপুরা কি বউ সাজে না? নাকি তোকে বাচ্চা হয় না? আমি তো ওনার বাচ্চার বাপ হতে চাই। তো সাহস তো কম না। আরে বাচ্চার বাপ হতে গেলে সাহস না, কোমরে জোর লাগে, যেটা আমার আছে। সামিয়া, ওরে এখান থেকে যাইতে বল, নইলে কিন্তু জুতা খুলে মারমু। সামিয়া আপু মিটিমিটি হাসছে। সামিয়া আপু আমাকে ভালো করে চিনে এবং বুঝে। ওনাকে বলতে হবে না আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলবো। অজান্তা মুখ ঘুরিয়ে নিল। আহ কি মাইয়া, রাগলে যেন নিম পাতার মতো মিষ্টি লাগে। হোগো শুনছো? গতকালের লিপস্টিকের স্বাদটা দারুণ ছিল। আরেকবার স্বাদটা নিতে দাও। এবার 1000 কিলোমিটার রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো। আরে ওখানে কি দেখেন? আমি সামনে দৌড়াচ্ছি তো। দৌড় না দিলে গুন্ডিটা আবার কেলানো শুরু করবে। ওই হারামিরে আমি পরে দেখে নিব। আচ্ছা, এখন ক্যান্টিনে চল। সামিয়া আর অজান্তা এই বলে ক্যান্টিনের দিকে চলে গেল। দৌড়ের উপরে আছি। ওই বেটা কই যাস? তোর কাছে যাচ্ছিলাম, চল ক্লাসে যাই। চল। আমরা দুজন বন্ধু চলতেছি ক্লাসে। ক্লাস থেকে অজান্তারে দেখার জন্য ভালো একটা লোকেশন খুঁজছি। প্রতিটা বেঞ্চ খোঁজার পর একটা পাইছি। আমি আর রাব্বি বসে পড়লাম। জানালার পাশ থেকে অজান্তারে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমি অজান্তারে ক্লাস থেকে দেখতে লাগলাম। কখন যে ক্লাসে স্যার আইছে আমি নিজেই জানি না। ওদিকে কি দেখছো বাবা? আপনার বৌমারে মাথা ঘুরাতে 1000% শক খাইলাম, সাথে জিব্বায় কামড় দিলাম। সম্রাট শাহজাহানকে চিনিস? না স্যার। বাইরের দিকে নজর দে। গাছতলার মাইয়া গো, ক্যান্টিনের মাইয়া গো দেখিস না? যত সব ফাউল ছেলে বলে। স্যার জামাল কাকুরে চিনেন? না। আপনার বউয়ের উপর নজর রাখেন, তাইলে চিনতে পারবেন। আমার কথা শুনে সকলে হো হো করে হেসে উঠল। জানালা দিয়ে অজান্তারে দেখতে গেলেই মাথা গরম হয়ে গেল। ওই কাল তো রাব্বুরে কলেজে আসতে বলিস। কলেজে নতুন নাকি? প্রিন্সিপালের রুমে গেলে আমার বাপরে পাবেন। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। আর ক্লাস থেকে বের হওয়ার আগে রাব্বি, শাহজাহান, সুমন, আশরাফুল, শফিক হকি স্টিক নিয়ে আয়। ওদের আর বুঝতে দেরি হইল না। ওরা সবাই ক্লাস থেকে বেরিয়ে লাঠি, হকি স্টিক নিয়ে চলে এলো। ক্যান্টিনে কিছু পোলাপান সামিয়া আপু আর অজান্তারে বিরক্ত করছে। আমি ওদের পিছনের টেবিলে বসে শুনছি কি বলে। কি যাবে নাকি চিপাই? কি হট তুমি? চলো না এক জায়গায় গেম খেলে আসি। যাবে তো। তোর বোনেরে নিয়ে শুধু এক গেম নয়, 5-6টা গেম খেলে দিয়ে আসবানি। ওই শালা কেডারে? আমি শালা নয়, আমি তোর জিজু লাগি বলে হকি স্টিক দিয়ে পায়ে বাড়ি মারলাম। আহ, হাই জানু, কি খাচ্ছ? কফি? হোয়াট রাবিশ টকিং।
ওই ছোট তোর ভাবিরে কফি দে। তো আমার শালা বাবু, এটা আমার জিনিস, তুই হাত দিতে আসছিস কেন? হাত চুলকাই কি করমু? আমার সহ্য হচ্ছে না। যা করা তাড়াতাড়ি কর, আর না হলে তোর বাপ আসলে আর হবে না। ক্যান্টিনের সব দরজা জানালা বন্ধ কর। তোরা আমারে চিনিস না, আমি শফির লোক। আমার গায়ে হাত দিলে তোদেরও ছাড়বে না। তো তোর শফির দেখে কি ভয় দেখাস? আরে এই কলেজে ছেলেরা মেয়েদের ইফটিজিং করতেও ভয় পায়, আর তুই তো আমার বউর ইফটিজিং করছিস। তাইলে কি করতে ইচ্ছা করতেছে ভেবে দেখ। ভাই সব বন্ধ করা। তোরা শুরু কর কেলানি। আমি প্রেম করি, রাব্বিরা ওরে কেলাচ্ছে, আমি সামিয়া আপুদের টেবিলে বসে আছি। আরে বসো বসো। আচ্ছা তন্ময়, এসব কি ঠিক হচ্ছে? তুই জানিস তোর সিনিয়র, তারপরও সবার সামনে ওরে বউ বলছিস কেন? সামিয়া আপু, শুনলাম ক্লাস 10-এর ছেলের সাথে তুমি রিলেশন করো। কি নাম যেন? ও হ্যাঁ, আবির ইসলাম। তোমরা রিলেশন করলে সমস্যা হয় না? আমরা জুনিয়র পোলারা সিনিয়রগো ভালোবাসতে গেলে তোমাগো এত জলে কেন? দেখো তন্ময়, তোমার আবেগের বশে আমাকে এসব বলতেছো। বিবেক দিয়ে ভাবো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পাবা। ওয়াও সুইটহার্ট, উফ, তোমার কণ্ঠটা যা লাগছে না। শুনো শোনা, আমার বাবুরাম্মু, আবেগ ছাড়া কখনো ভালোবাসা হয় না, আর বিবেক দিয়েই বলছি আমি তোমাকে ভালোবাসি। ভাই হাত ব্যথা হয়ে গেছে। আসছি। আচ্ছা শোনা, একটু পর আবার দেখা হচ্ছে। ওই চাচা, এই মায়ের বিল আজ থেকে আমি দিমু, ওর থেকে বিল লইবা না। উম্মা জানো। হাঁটতে হাঁটতে ওদের সামনে গেলাম। এবার তোর সাপি ভাইরে বলে দিস তন্ময় আমাকে কেলিয়েছে। তোরা চল। চলে এলাম ওখান থেকে, ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসরুমে চলে এলাম। ক্লাসরুমে আসতেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা। প্রিন্সিপাল, উনি আমার আব্বু। আব্বুকে দেখে পাশ এড়িয়ে চলে আসতেই, তন্ময়, আমার অফিসে আসো। ঠিক আছে। আব্বু ওনার অফিসের দিকে চলে গেল, আমিও ওনার পিছু পিছু যেতে লাগলাম। আব্বু অফিসে ঢোকার কিছুক্ষণ পর আমিও অফিসে গেলাম। ভিতরে আসতে পারি কি? হ্যাঁ, আসো। ভিতরে গিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। আব্বু কাগজ বন্ধ করে বলল, তোমার সমস্যা কি? তোমাকে না বলছি কলেজে এরকম আচরণ করবে না? তুমি প্রফেসরকে কি বলছো? উনি তোমার কথা জানতে চাইছে, তাই তোমার অফিস দেখিয়ে দিছি। এটাতে আমার ভুল কিসের? ঠিক আছে, এখন কলেজ থেকে বাসায় যাও। তোমার আম্মু বাসায় যেতে বলেছে। এখন তো শুধু একটা ক্লাস করছি, আর এক্ষুনি বাসায় যেতে বলল কেন? তোমার আম্মুর দূর সম্পর্কের আত্মীয় আসছে, ওনাদের আমাদের বাসায় আসতে বলবে হয়তো। আমি তাদের চিনব কি করে? আর আমি যেতে পারবো না। এত কথা শুনতে ভালো লাগছে না। তুমি বাসায় যাও, গিয়ে আমাকে কল করবে। ঠিক আছে। আব্বুর অফিস থেকে বেরিয়ে ক্লাস থেকে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হইছে। কিছু দূর আসতেই সামিয়া আর অজান্তারা আমার সামনে দিয়ে চলে গেল। সামিয়া আপু, সাপ সাপ। সামিয়া আপু আর অজান্তা সাপের কথা শুনে লাফানো শুরু করলো, হি হি হি। তবে রে শয়তান, খাড়া। সামিয়া আপু, আমার সোনাটারে দেখে রাখো। দৌড়াতে দৌড়াতে সিএনজি ধরলাম। মামা যাইবা? কই যাইবা? 13তে যামু। হ্যাঁ, ওঠেন। কইতে দেরি, আবার উঠতে দেরি নাই। কানে ইয়ারফোন লাগাইয়া তাহেরি ভার্সন দয়াল তোর লাইগা ডিজে গানটা হুনতাছি। 5 মিনিটের মধ্যে বাসায় চলে এলাম। মামা এইটা রাখো। মামা আর 10টা টাকা দেন। মামা রিক্সাতে আইলো 20 টাকা লয়, সিএনজিতে 30 টাকা। বস, হাতে কাজ আছে, কইরা তোরটা করতাছি। আচ্ছা ওইটা ফেরত দাও। সিএনজিওয়ালা কথা মতো ওই টাকা ফেরত দিল। এবার 50 টাকার নোট দিয়া চলে এলাম। বাসার দরজার সামনে আইসা কলিং বেলে চাপ দিলাম। আম্মু দরজা খুললো। আম্মু। কিছুক্ষণ পর দরজা খুললো আম্মু। আইসোস, তোর ফোনে কতবার কল করছি, আয় ভেতরে আয়। এতবার কল করছো কেন? আর আব্বু কইলো আমারে বাসায় আইতে কেন? আরে বাপ, আগে তো ভেতরে ঢুক, তারপর না হয় সব কথা বলিস।
ঠিক আছে। আজকে আমার বান্ধবী আসবে, ও আমাদের বাসা চিনে না, তুই গিয়ে নিয়ে আসবি। আম্মু, তোমার বান্ধবীও ছিল? কেন, আমার কি বান্ধবী থাকতে পারে না? আমারও ছিল, সেটাও 5টা বান্ধবী, কিন্তু আজ যে আসতেছে সে আমার বেস্ট ফ্রেন্ড। তোমাদের সময় তো ফেসবুক ছিল না, তাইলে কেমনে তোমার বান্ধবীদের সাথে কথা বলতা? আর নানুর মুখে শুনছি তুমি নাকি ক্লাসে সব সময় প্রথম হইতা। আমরা তখন কলেজ না হয় স্কুলে গেলেই কথা বলতে পারতাম। তখন নিজের ভিতর একটা জোশ ছিল যে আমাকে লেখাপড়া করতে হবে। আর এখনকার ছেলেমেয়েরা পড়ার থেকে ফেসবুকে সময় দেয় বেশি। সেটা ঠিক, কিন্তু তোমার বান্ধবীরে আমি চিনব কি করে? ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে নিয়ে আসবি, তাহলেই তো হবে। ঠিক আছে, তুমি খাবার দাও, আমি গিয়ে নিয়ে আসছি। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য ভাত বাড়ছি। ঠিক আছে। উপরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিচে এলাম। আম্মু, খাবার দাও। খেতে বস। আম্মু খাবারগুলো টেবিলে রেখে দিল। আমি খেতে শুরু করছি। আপনারা কিছু মনে কইরেন না, পেটে ইঁদুর ডন বৈঠক দিতেছে। খাওয়া শেষে আম্মুর থেকে ঠিকানা নিয়ে গাড়ি বের করে চললাম গন্তব্যস্থানের উদ্দেশ্যে। 30-40 মিনিট পর সেখানে পৌঁছালাম। গাড়িটার ভিতরে পার্ক করে আম্মুর বান্ধবীর ঘরে খুঁজে কলিং বেল চাপ দিলাম। চাপ দেওয়ার কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। কি বাবা, তুমি এভাবে ঘরে ঢুকলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমার কোনো সমস্যা নাই। আমি আপনার বান্ধবী রাহেলার ছেলে। কত বড় হয়ে গেছো তুমি! আসো, ভিতরে এসে বসো। আজ আর ভিতরে যাব না। আম্মু আপনাকে নিয়ে যেতে বলল। আপনি তৈরি হয়ে আসেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। অপেক্ষায় রইলাম। কিছুক্ষণের মধ্যে আন্টি চলে এলো। আন্টি আমার সামনে এসে বলল, চলো বাবা। তন্ময় আর তন্ময়ের আম্মুর বান্ধবীকে সাথে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে তন্ময় বাসায় পৌঁছে গেল। তন্ময় আর ওর আন্টি ভিতরে যেতেই 2 বান্ধবী জড়িয়ে ধরল। তন্ময় আর দেরি না করে বেরিয়ে পড়ল বাসা থেকে। তন্ময় আর ওর আন্টি ভিতরে যেতেই 2 বান্ধবী জড়িয়ে ধরল। তন্ময় আর দেরি না করে বেরিয়ে পড়ল বাসা থেকে। সোজা টিউশনির উদ্দেশ্যে বের হলো। টিউশনিতে পৌঁছে তন্ময় রাব্বিকে জিজ্ঞেস করলো, বাবু, তোমার ভাবিকে দেখছো? বাবু, সে তো অনেক আগেই টিউশনি পড়তে চলে গেছে। তুমি এতক্ষণ কোথায় ছিলা? আর বইলো না বাবু, আম্মুর বান্ধবীকে আনতে গেছিলাম। বলছি বাবু, চলো না আমরাও টিউশনিতে ঢুকি। তুমি তো জানোই স্যার কত ভয়ঙ্কর, আমার তো ভয় লাগে। ঠিক আছে, কোনো একটা বাহানা বের করো যার বাহানায় তোমার ভাবিকে দেখতে যেতে পারি। বাবু, তোমার মাথায় কি চলছে? ওসব পরে, এখন কি করে তোমার ভাবিকে দেখতে পাবো সেটা বলো। তোমার আব্বুকে বলো সে যেন ফাইনাল ইয়ারদের সাথে তোমাকে পড়ায়, তাহলেই তো হবে। তন্ময় একটু আশ্চর্য হয়ে রাব্বির দিকে তাকাতেই তন্ময় রাব্বিকে চুমুকে বলল। তন্ময় পকেট থেকে মোবাইল বের করে তন্ময়ের আব্বুকে কল করলো। ফোনটা কয়েকবার বাজার পরই তন্ময়ের বাবা কল রিসিভ করলো। হ্যালো আব্বু। কি লাগবে? আব্বু, টিউশনি স্যারের কাছে বলো না আমাকে ফাইনালে ব্যাচে পড়ায়। ফাইনাল ব্যাচের সাথে পড়বে কেন? তুমি তো ফার্স্ট ইয়ারে। আব্বু, ওই সময় বন্ধুদের সাথে পড়ায় মন বসে না, আর সিনিয়রদের সাথে পড়লে গল্প করার সময় পাবো না। ভালোভাবে পড়ায় মন দিতে পারবো। আজ তোমার কি হয়েছে? এমন লেখাপড়ার ভূত হঠাৎ জাগলো কি করে? যখন লেখাপড়া করতাম না তখন তো বকা দিতে, এখন পড়তে চাইছি তখন এমন প্রশ্ন করতেছো কেন? ঠিক আছে, আমি প্রফেসরের সাথে কথা বলছি। থ্যাংক ইউ বাবা। তন্ময় কল কেটে দিল। কিছুক্ষণ পর প্রফেসর বেরিয়ে এসে তন্ময়কে ডাক দিল। তন্ময়ের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তন্ময় ব্যাগ নিয়ে হাঁটতে রইল। কি হলো, তুই আয়। না, আমি ফাইনাল ইয়ারের সাথে পড়বো না। বাবু, বাবু, প্লিজ প্লিজ।
ঠিক আছে। তন্ময় আর রাব্বি দুজনেই হাঁটতে প্রফেসর স্যারের কাছে গেল। স্যারের কাছে যেতেই স্যার বলল, ভিতরে আয়। ওকে স্যার। ভিতরে গিয়ে সামিয়া আপুর পাশে বসলো। স্যার পড়াচ্ছে, সামিয়া আপুর সাথে গল্প করছে। সামিয়া আপু, বল। সরে যাও না, আমার সোনাটারে দেখতে দাও। তুই এখানে কি এসব করতে এসেছিস? ভদ্রভাবে থাক, নাইলে স্যাররে বলে দিব। দূর, আগে সরো তো এখান থেকে। ওকে, তুই বস এখানে, আমি সরে যাচ্ছি। আমার সিটটা অদল বদল করে নিলাম। অজান্তার পাশে বসে আছি। অজান্তা এতটাই পড়ায় মগ্ন যে আমি ওর পাশে বসে আছি ওইটা খেয়ালই করে নাই। তন্ময় বেঞ্চের উপর হাত দিয়ে অজান্তার দিকে তাকিয়ে আছে। হাই। হ্যালো, তুমি এখানে কেন? তুমি যেখানে আমিও সেখানে। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। অজান্তা কিছু না বলে আশেপাশে তাকিয়ে বিরক্তিকরভাবে একটা হাসি দিল। বিয়ের পর আমরা বাচ্চা কয়টা নিব? আমি তো তোমাকে প্রতি বছর একটা করে বাচ্চা গিফট করব। তন্ময়, এত কথা কিসের? এই তো স্যার, লেখাপড়া নিয়ে কথা হচ্ছে। চুপ করে বোর্ডের লেখাগুলো খাতায় তোলো। সেটাই তো করছি স্যার। স্যারকে বোঝাতে দাও, এত কথা বলো কেন? তুমি পাশে থাকলে চুপ করে থাকতেই মন চায় না। তাহলে আমি উঠে চলে যাই। এত তাড়া কিসের? ওয়েট করো, একসাথেই যাব। অজান্তা রেগে বেরিয়ে গেল। আমি আর কি করব? আমিও বেরিয়ে গেলাম। আমি বেরিয়ে যেতেই স্যারের প্রশ্ন, তুমি কোথায় যাচ্ছ? বাস ছেড়ে দিছে, কন্ডাক্টর বসে কীর্তন গাইবে বলে দৌড়ে চলে এলাম। অজান্তা এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটছে। ওই সিনিয়র বউ। অজান্তা বিরক্ত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর পিছনে এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। সিনিয়র বউ? আমাদের বিয়ে হলো কবে? হয়নি, একদিন তো হবে। আর আমিও তোমার বাচ্চার বাবা হব। বাপ হওয়ার খুব শখ, তাই না? এমন জায়গায় মারবো বিয়ে করার শখ মিটে যাবে। মাইন্ড ইট। রাগী কণ্ঠে কথাটি বলে অজান্তা হাঁটতে রইল সামনের দিকে। ও মা, তাই নাকি? আমাকে মারলে তো তুমি কষ্ট পাবা, তাই না সোনা? রাগে গজগজ করতে করতে অজান্তা চলে গেল। তন্ময় মুচকি হাসতে হাসতে মাথার চুলগুলো এলোমেলো করছে। অজান্তার চলার দিকে এক পানে তাকিয়ে আছে তন্ময়। অনেকটা দূরে চলে গেছে। তখনই তন্ময় পিছু চলে এলো। পিছনে হাঁটতে হাঁটতে টিউশনির জায়গায় এসে বাইক নিয়ে বাসায় ফিরল। বাসার কলিং বেলের সুইচ চাপতে তন্ময়ের মা এসে দরজা খুলে দিল। আইসিস? ভেতরে আয়। মা, এক কাপ চা দিবা? তুই বস, আমি আসছি। তন্ময় ভিতরে গিয়ে সোফার উপরে বসলো, কাঁধের ব্যাগ রেখে। রিমোট নিয়ে টিভি অন করলো। বারবার চ্যানেল পাল্টাচ্ছে। এমন সময় একটা দেখে তন্ময় রিমোট চাপা বাদ দিয়ে টিভির দিকে তাকিয়ে গান শুনতে শুনতে এবং দেখতে থাকে। তন্ময়, তোর চা। থ্যাংক ইউ। একটা কথা বলবো আম্মু? বল। এখানে বসো। তন্ময়ের আম্মু সোফায় বসতেই তন্ময় টেবিলে চায়ের কাপ রেখে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পৃথিবীতে সব থেকে মমতাময়ী জায়গা মায়ের কোল। কি হলো? মা, তোমাকে কিছু বলার ছিল। কি বলবি বল। কেমনে বলবো বুঝতে পারছি না। কি ব্যাপার? শয়তানের আজ এমন কি হলো যে কোনো কিছু বলতে এমন শরম করছে? মা, আমি তোমার আদরের একমাত্র ছেলে, আর তুমি কি না আমারে শয়তান কও? আচ্ছা, তোমার শোনা লাগবে না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। এখন বল, মেয়েটাকে? মানে তুই মেয়েটাকে ভালোবাসিস, তার পরিচয় কি? আমার মনের কথা মা জানলো কি করে? আম্মু কি মনোবিজ্ঞানী নাকি? কিরে বল, মেয়েটার নাম কি? সেসব না হয় পরে বলবো, তুমি আগে এটা বলো, তুমি কি করে জানলে আমি কোন মেয়ের কথা বলবো? প্রথমত, কোনো ছেলে কাউকে ভালোবাসলে তার পরিবারের কাছে বলতে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। আর তোর মতো শয়তান যখন এত দ্বিধাদ্বন্দ্ব করছে, তার মানে সে যেন শিওর তুই প্রেমই করছিস। তুমি মহান মা। এত চিন্তা না করে বল, মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর বাড়িতে মা? মায়া তো আমারে সহ্যই করতে পারে না। যখনই দেখো তখনই উল্টাপাল্টা প্রশ্ন ছুড়ে মারে। সবুরে মেয়ে অফলে।
সাথে গাল দুইটাও ফোলে। আচ্ছা, তোমার বান্ধবী কোথায়? ওনাকে তো দেখছি না। ও বাসায় চলে গেছে, কাল আবার আসবে। ঠিক আছে, আমি উপরে গেলাম। আম্মুর থেকে বিদায় নিয়ে উপরে চলে এলাম। উপরে এসে ফেসবুকে একটু ঘোরাঘুরি করলাম। ফেসবুকে কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা বলে অফলাইন হয়ে গেলাম। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুতে কখন জানি ঘুমিয়ে গেছি বলতে পারি না। 7টা বাজে আম্মু ডেকে তুলল। ফ্রেশ হয়ে বাসা থেকে আড্ডা দেওয়ার জন্য বের হলাম। আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেল। বাড়ির পিছন দিয়ে নিজের রুমে ঢুকে বই নিয়ে পড়তে বসে গেল। বাবা 10টা 30-এ বাসায় ফিরবে। কেটে গেল রাতটা। পরের দিন সকালে যথারীতিতে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি অজান্তা বসে আছে। দোস্ত, ব্যাগ রাখ, আমি যাইতাছি। কই যাস? আরে খাড়া তো। দোস্ত, ব্যাগ রাখ, আমি আইতাছি। দূর শালা, এই শালারে বুঝা মুশকিল। আরে ক্লাসে যা, আমি আসতেছি। তন্ময় হাঁটতে হাঁটতে অজান্তাদের সামনে গেল। সামনে যেতেই অজান্তা মুখ ঘুরিয়ে নিল। হাই, তোমার সাথে একটু কথা বলার ছিল। বলো, কি বলতে চাও? এখানে না, একটু ওই পাশে চলো। এখানে বলো, সমস্যা নেই। আসলে আম্মুকে বলছিলাম তোমার কথা। আম্মু তোমাকে বাসায় নিয়ে যেতে বলছে। তো আমি কেন যাব? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আম্মুর বোমা তো একদিন হবা। বিরক্তিকর। প্লিজ। ওই সুইটহার্ট, ওই শোনো, একটু কথা আছে। আমার কোনো কথা নেই। অজান্তা চলে গেল আর আমিও নিজের ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ বেরিয়ে আশেপাশে খুঁজে অজান্তাকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। মন খারাপ করে বেরিয়ে গেলাম। বেরোতেই লক্ষ্য করলাম অজান্তা দাঁড়িয়ে আছে। তন্ময়ের মুখে এক চিলতে হাসি ফুটল। তন্ময় এগিয়ে গেল অজান্তার দিকে। অজান্তার পাশে বসে দাঁড়িয়ে বললাম, হাই। আবার এসে গেছে? কিছু বললে? না, কিছু বলবে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে? উফ, বাই। অজান্তায় বিরক্ত হয়ে চলে গেল। তন্ময় মন খারাপ করে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে গেল। হঠাৎই তন্ময়ের ফোন বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাব্বির কলটা রিসিভ করলো তন্ময়। হ্যাঁ বাবু, বলো। কই তুই? আমি কই হইলে তুমি শালা মাগুর। আপে ইয়ার কইছি, কোন জায়গায় আছিস তুই? রাস্তায় আছি। তুই কোথায়? কলেজে আছি। শোন, আজ আমি প্রাইভেট যেতে পারবো না। কেন আবি না? আজকে বাসায় একটু কাজ আছে। কি কাজ? মামা তো বোন আসছে। ও মা গো, ট্রু লাভ। আরে এমন কোনো ব্যাপার না, ওরে আনতে বাস স্ট্যান্ডে যেতে হবে, তার জন্য যেতে পারবো না। ঠিক আছে। রাব্বি কল কেটে দিল। তন্ময় হাঁটতে হাঁটতে বাসার দিকে এগিয়ে গেল। বাসায় না গিয়ে রহিম চাচার দোকানে বসলো চা খাওয়ার জন্য। চাচা, একটা চা দেন। কিছুক্ষণ বসে থাকার পর ছোটু এসে চা দিয়ে গেল। তন্ময় বসে বসে চা খেতে লাগলো। আজ মনটা খারাপ লাগছে। 7 দিন কেটে গেল। দিন যত যায় তন্ময় অজান্তাকে তত বিরক্ত করে। বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায়। 8তম দিন তন্ময় কলেজে গেল। রাব্বি আর তন্ময় দুজনে হাঁটছে গেট দিয়ে ঢুকে। তন্ময় রাব্বির দিকে তাকিয়ে হাসতে হাসতে এমন সময় অজান্তার তন্ময়ের ধাক্কা লাগে। আর তখনই অজান্তার হাত থেকে মোবাইল মাটিতে পড়ে যায়। সরি। অজান্তা রেখে তন্ময়কে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমার কি খেলনা মনে হয় তোর? যখন ইচ্ছা হবে এসে জান বাবু সোনা বলবি, ইচ্ছে করে ধাক্কা মারবি। আমি দেখিনি। তোর মতো লুচ্চার প্রথমে ইচ্ছে করে ধাক্কা মারে। তোর মতো লুচ্চারা প্রথম ইচ্ছে করে ধাক্কা মারে, পরে বলে আমি দেখিনি। আসলে তোর জন্মের ঠিক নাই। তন্ময়ের বুকের ভিতর যেন কেউ ছুরি দিয়ে বারবার ঢোকাচ্ছে আর বের করছে। বুকে চাপা ব্যথা হচ্ছে। অজান্তার আগে গজগজ করে চলে গেল। তন্ময়ের চোখে টলমল করছে পানি, আর অজান্তার চোখে রাগের জ্বলন্ত আগুন। তুই ওরে কিছু বললি না কেন? কি আর বলবো, শুনেছিলাম অতি ভালোবাসা নাকি কষ্টের কারণ হয়, সেটা এখন বুঝলাম। আরে আমাল বাবু তা কান্না করতে কেন? আরে না, চল ক্লাসে যাই।
রাব্বিকে ধরে তন্ময় ক্লাসে চলে গেল, কিন্তু তার আগে মাটির থেকে ভেঙে যাওয়া অজান্তার মোবাইলগুলো পকেটে রেখে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে চলে গেল। ক্লাস শেষ করে বাসায় এসে চলে এলাম আফজাল ভাইয়ের দোকানে। আফজাল ভাইয়ের দোকানে গিয়ে ভাইরে বললাম, ভাই এই মোবাইলটা ঠিক কইরা দাও তো। বস, হাতে কাজ আছে, কইরা তোরটা করতেছি। মোবাইল ভাইয়ের কাছে দিয়ে ভিতরে গিয়ে কম্পিউটার অন করে একটা স্যাড সং চালু করে সিগারেট জ্বালালাম। একের পর এক সিগারেট পড়ছে আর বারবার মনে পড়ছে অজান্তার কথাগুলো। এমন সিগারেট জ্বালানো আফজাল ভাই তন্ময়কে বলল, কিরে তোর আজ কি হয়েছে? তন্ময়, ওই তন্ময়। হ্যাঁ বলো। কি হয়েছে তোর? কোন শহরে হারাই গেছিলি যে আমার কথা শুনতে পাওস নাই? এমনি মনটা তেমন ভালো না। তোমার হাতের কাজ শেষ হইলে আমার কাজটা কইরা দাও। ভালো লাগে না বাসায় যামু। ফোনের পিছনে অনেক টাকা খরচ হবে, এই ধর 2000 টাকা। আরে ভাই তুমি কাজটা কইরা দাও, টাকা পয়সা নিয়ে ভাবতে হইব না। তুমি তো আমারে চিনোই। কখন লাগবে ফোন? আমি বইসা আছি, ফোন নিয়ে বাসায় ফিরবো। ঠিক আছে। তন্ময় আবারও সিগারেট জ্বালিয়ে নিল। সিগারেট টানতে টানতে কখন যে অজান্তার ভাবনায় হারিয়ে গেছে সেটা বলতে পারে না। মোবাইল রিপেয়ারিং শেষ হলে তন্ময় টাকা দিয়ে বাসে আসার পথে কয়েকটা সেন্টার ফ্রুট কিনে চিবোতে চিবোতে বাসে চলে গেল। রাতে খাওয়া দাওয়া না করে তন্ময় নিজের রুমে বসে ফেসবুক চালাচ্ছে। কয়েকবার তন্ময়ের আব্বু আম্মু কয়েকবার ডেকে গেছে। তন্ময় বিছানার পাশে খাটে হেলান দিয়ে বসে আছে, মন ভার করে। সারা রাত ঘুম হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য বের হলো। তন্ময়, বাবা খেয়ে যা। আম্মু এসে খাবো। রাতে একবার খাস নাই, এখন না খেলে শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না। কথাটা বলে আর দেরি না করে বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কলেজে বাইক পার্ক করে এদিক ওদিক চারপাশে অজান্তাকে খুঁজল, কিন্তু কোথাও নাই। প্রথম পিরিয়ড করেও খুঁজল, কিন্তু পায়নি। এভাবে একদিন, দুদিন, 3 দিন চলে গেল। এই সামিয়া আপু। হ্যাঁ বল। অজান্তাকে 3 দিন ধরে কলেজে দেখছি না। তুমি কি ওর সাথে কথা বলছো? ওর শরীর খারাপ নাকি? তুই জানিস না? না। আসলে ও তোর জন্য অনেক বিরক্ত বোধ করে। তোর ভালোবাসা ওর কাছে বিরক্ত লাগে, তাই কলেজ আসছে না। আর হয়তো কাল পরশু কলেজ থেকে টিসি নিয়ে চলে যাবে। ও এগুলো আমার জন্যই হচ্ছে, তাই না? আচ্ছা ওই মোবাইলটা ওকে দিও। সেদিন পরে ভেঙে গেছিল, আমি ঠিক করে দিছি। ব্যাগ থেকে বের করে দিয়ে চলে আসতে গিয়ে পিছন ঘুরে তাকিয়ে বলল, আপু ওরে আবার কলেজে আসতে বইল। আমি আর ওরে বিরক্ত করবো না। কথাটা হাসি মুখে বলল। বুকে হাজারো ব্যথা নিয়ে তন্ময় হাঁটতে রইল সামনের দিকে। না রে, আজ মুড ভালো নাই, ক্লাস করব না। আমিও যাবো তোর লগে। কেন ক্লাস করবি না? না, তুই আজকা আমাকে বাসায় যাবি। আম্মা তোরে নিয়ে যাইতে কয়। মাগার আমার মনে থাকে না। আইজ তোরে নিয়ে যাবো। ঠিক আছে যাব। তাহলে চল। ওকে। রাব্বি তন্ময়কে নিয়ে ওদের বাসার দিকে যাচ্ছে। রাব্বিদের বাসায় যাওয়া হয় না অনেক দিন। অজান্তার রুমে বসে আছে। এমন সময় অজান্তার আম্মু রুমে আসে। কি করিস মা? এই তো আম্মু বসে আছি। মন খারাপ কেন? আর কয়েকদিন হলো কলেজেও যাস না, কি হয়েছে বলতো? আসলে আম্মু কলেজে একটা ছেলে অনেক বিরক্ত করে, বারবার বলে ভালোবাসি। যেখানে যাই ওই ছেলেটাও সেখানেই যায়। ওর জন্য কলেজে যেতে ভালো লাগে না। ঠিক আছে, আমি তোর আব্বুকে বলে তাকে প্রিন্সিপালের কাছে পাঠাবো। এখন এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। তুমি যাও, আমার লাগছে না, পরে খাবো। অজান্তার আম্মু মেয়ের মনের অবস্থা বুঝতে পারল। সে আর কোনো কিছু না বলে খাবার আনতে বাইরে গেল। এমন সময় টেলিফোন সেটটি বেজে উঠল। অজান্তার আম্মু গিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো। হ্যালো সামান্তা, আমি রাহেলা। ও রাহেলা, আমি তোকেই কল করব ভাবছিলাম, তুই কল দিলি। ও তাই? শোন, আমার মেয়ে তো দুলাভাইয়ের কলেজে পড়ে। সেখানে একটা ছেলে মেয়েকে অনেক বিরক্ত করছে।
মেয়ে টিসি নিয়ে কলেজ ছাড়বে বলে ভাবছে। এই ব্যাপার, এটা নিয়ে টেনশন করিস না, তুই বাসায় চলে আয়, আমার ছেলে দেখে নিবে। হ্যাঁ, সন্ধ্যায় যাব ভাবছি। ঠিক আছে, তাহলে এখন রাখলাম। আর হ্যাঁ, আসার সময় দুলা মিয়াকে সাথে নিয়ে আসিস। ঠিক আছে। দুজনের কথা শেষ হতেই কল কেটে দিল অজান্তার আম্মু। অজান্তার জন্য খাবার নিয়ে অজান্তার রুমে গেল। কিরে, তোর মামাতো বোন কোথায়? তার সাথে তো কথা বলাইয়ে দিলি না। ওহ, আমি তো ভুলেই গেছি। কিন্তু তোর সাথে পরিচয় করালে তুই আবার পটানোর চেষ্টা করবি না তো? কেন, তুই কি ওরে ভালোবাসিস? না, এমন কোনো ব্যাপার না। তাহলে কেমন ব্যাপার বাবু? তুমি ওরে ভালো না বাসলে আমি পটালে তোমার জলে কেন? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তুই শুধরাবি না কখনো। চল, ওর সাথে তোর পরিচয় করিয়ে দিই। তন্ময় আর রাব্বি হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছে। রাব্বি ওর মামাতো বোনকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। আসলে হালাই একটা না থাক। আর তন্ময় যখনই ওর মামাতো বোনকে নিয়ে কথা বলেছে, তখনই ওর মুড অফ হয়ে গেছে। টুম্পা, ওই টুম্পা। টুম্পা আবার কেডা? আমার মামাতো বোন। ভাই কসম, সে নাম শুই নাই প্রেমে পড়ে গেছি। তন্ময়। এমন সময় একটা মেয়ে দরজাতেই বেরিয়ে এলো। সত্যি মেয়েটা অনেক সুন্দর। রাব্বি চয়ে যাচ্ছে বলতে হয়। কি হয়েছে ভাইয়া বলো? এটা অতিরিক্ত ভাইয়া ডাকা প্রেমের লক্ষণ। মানে আপনি কে শুনি? আমি কে সেটা কি এখানেই শুনবে নাকি কোথাও বসে? তন্ময় আরে আরে রাব্বির দিকে দেখছে। এদিকে তেলে বিগুনে জ্বলছে। কিছু পুরার গন্ধ আসতেছে। শালা বন্ধু হয়ে এমন বাঁশ দিতাছিস আর কস। কুল বাবু, কুল বাবু। শালা তোর কুলের পিন্ডি। টুম্পা ভিতরে গেল, আর তন্ময় আর রাব্বি বাইরে দাঁড়িয়েছিল। তারপর ভিতরে গিয়ে বসলো। বন্ধু, তোর মামাতো বোনের জন্য আইসক্রিম নিয়ে আয়। রাব্বি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মনে মনে তন্ময়কে গালি দিচ্ছে। শালা বেঈমান প্রতারক। কি হলো? অমনে কি দেখিস? যা গিয়ে নিয়ে আয়। তন্ময় পকেট থেকে টাকা দিলে রাগে টাকা মুছতে চলে গেল গজগজ করতে করতে। তন্ময় মনে মনে হাসছে। রাব্বি চলে গেল টুম্পার দিকে তাকিয়ে বলছে, হাই, আমি তন্ময়, রাব্বির কলিজার বন্ধু। বুঝলাম। আগে বলেন, আপনাদের চক্র কি চলছে আমাকে নিয়ে? আসলে চক্কর আবার না, তোমার ভীতু ভাইটাকে নিয়ে। মানে? আসলে রাব্বি তোমাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। তো আমি কি করতে পারি? বাহ, একটা ছেলে তোমাকে ভালোবাসে, আমি তোমাকে একটু প্রশংসা করতে তেলে বেগুনেই জ্বলে। উনি আমার ভাই লাগে? আরে ইয়ার, ওটা তো আপনার আপন ভাই লাগে না, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনকে বিয়ে করা যায়। তো যে আমাকে পছন্দ করে সে বলে না কেন? আপনি বলছেন কেন? কি আর কমু দুঃখের কথা, আব্বাই কয় না বিয়ার কথা। ও বলতে ভয় পায়। আর একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলেন। রাব্বির সামনে একটু আমাকে পছন্দ করার অভিনয় কইরো, তাইলে বুঝবা রাব্বি তোমারে কতটা ভালোবাসে। অনেকক্ষণ পর রাব্বি আইসক্রিম নিয়ে আসলো। তন্ময়ের হাতে দিয়ে টুম্পার পাশে বসে পড়েছে। এবার শুরু করা যাক। টুম্পা, আমাদের বিয়ের কথাটা তোমার বাড়িতে কবে জানাবা সোনা? খুব শীঘ্রই। আরে বাস, এই তন্ময় শালা সত্যিই জিনিয়াস। কয়েক মিনিটে আমার লাইফটা হেল করে দিল। এটাই বন্ধুত্বের প্রতিদান দিলি বন্ধু। এমন রোমান্টিক কথা বলছে আর রাব্বির মনে আগুন জ্বলছে। এমন সময় রাব্বি বলল, আচ্ছা তোরা গল্প কর, আমি বাইরে যাচ্ছি। ওকে। রাব্বি চলে যেতে আমি হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছি। আপনি তো অনেক শয়তান আছেন। একটা কথা বলবো, রাব্বিকে তুমিও ভালোবাসো, কারণ ওর মন খারাপ তোমার চোখের হাসি কেড়ে নিছে। না মানে? আর বলতে হবে না, গিয়ে ওর মন ঠিক করো, না হলে তোমার ফুপিরে বলবো আমি তোমাকে বিয়ে করব। আপনি সত্যি একটা শয়তান হারামি। বন্ধুরে ভালোবাসে নিজেই করতে চান, লজ্জা করে না? নিজে তো বলবে না, আর আমি ট্রাই করলেই দোষ। যান গিয়ে রাব্বিরে মানান। আর হ্যাঁ, আইসক্রিম
একটা তোমাদের জন্য। বিকালের আকাশে দুজন রোমান্টিকভাবে খেয়েও, এতে ভালোবাসা বাড়বে। আইসক্রিম দিয়ে আঙ্কেল আন্টিরে বলে চলে আসলাম। এখন রাব্বির সাথে কথা বলতে গেলে আমারে পিটানি দিবে, আর এখন তো মনে মনে গালি দিচ্ছেই। রাত 8টার পর অজান্তার পরিবারের সকলে তন্ময়দের বাসায় আসছে। তন্ময় রুমে বসে অজান্তাকে দেখে কান্না করছে। ভালোবাসা সত্যিই অবুঝ। যখন ছেলে বুঝে মেয়ে বুঝে না, মেয়ে বুঝলে ছেলে বুঝে না, আর সকলে বুঝলে পরিবার বোঝে না, তখন হিটলার হয়। এটা বুঝি না, যখন যুবক ছিল তখন মাইয়াগো পিছনে লাইন দিত, আর মাইয়ার বাপ হইলে নিজের মাইয়ার ভালোবাসা মাইনা নেয় না। এমন হিটলার পৃথিবীতে অনেক আছে। এক হিটলার মরছে, কিন্তু হাজার হিটলার পৃথিবীতে আছে। এটা আমার মেয়ে অজান্তা। ইস, কত বড় হয়ে গেছো। ভেতরে এসো। সেই ছোটবেলায় তোমাকে দেখেছি, আর আজ দেখছি কতটা পরিবর্তন হয়ে গেছে। আন্টি, শয়তানটা কি আগের মতোই আছে নাকি এখন পাল্টে গেছে? আর বলিস না মা, একদম পাক্কা শয়তান হচ্ছে দিন দিন। এখন আগের থেকে বেশি শয়তানি করে। ওর বাবার আদরে বাদর হচ্ছে, তার ছেলেকে শাসন করতেই দিবে না। যাই হোক, শুনলাম তোকে নাকি কলেজে একটা ছেলে বিরক্ত করে। আর বলো না আন্টি, যখন দেখো তখনই বিরক্ত করে। ওর জন্য জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আর টেনশন করিস না, তন্ময় দেখে নিবে। ওই ছেলের নামও তন্ময়? তোমার ছেলের নামও তো আবার। আরে না, ও হতে পারে না। আচ্ছা, আমি ওরে ডাক দিচ্ছি। তন্ময়, ওই তন্ময়, নিচে আয় বাবা। তন্ময় ওর মার কণ্ঠ শুনে চোখ মুছে নিল। তন্ময় মুছে হাঁটতে হাঁটতে বাইরে আসলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে অজান্তার দিকে তন্ময়ের নজর যেতে মাথা নিচু করে ফেল। এদিকে আয় তো। হ্যাঁ বলো। আন্টি, তোমরা কখন আসলে? অ্যানি? ইনি তোর আঙ্কেল, আর এটা অজান্তা। ও, আসসালামু আলাইকুম আঙ্কেল। বলো, কেন ডাকলে? অজান্তাকে তোদের কলেজের একটা ছেলে অনেক বিরক্ত করে, তার জন্য ও কলেজ ছেড়ে দিতে চায়। কি হলো, কিছু বলছিস না কেন? অজান্তা নিস্তব্ধ বা ক্রুদ্ধ হয়ে গেছে। সে ভাবছে এটা কি হলো। তন্ময়ের মায়ের কথা ওর ঘোর কেটে গেল। ছেলেটার নাম কি? তন্ময়। ও ঠিক আছে, আপনি কাল থেকে কলেজ যান। ছেলেটা আর আপনাকে বিরক্ত করবে না। কাল আমাকে দেখাই দিয়েন। ওকে। তন্ময় আর কিছুক্ষণ থাকলে হয়তো চোখ বেয়ে অঝরে অশ্রু বেরিয়ে আসবে, যার জন্য তাড়াতাড়ি উপরে উঠে গেল। উপরে উঠে দরজা বন্ধ করে বিছানার পাশে বসে আছে। তন্ময়ের মা কিচেনে মেহমানদের জন্য নাস্তা করছেন। এমন সময় অজান্তা কিচেনে ওর আন্টির পাশে দাঁড়ায়। আন্টি, তোমাদের বাসাটা অনেক সুন্দর, আমি ঘুরে দেখে আসি। উপরে গিয়ে বাম পাশের রুমে আছে। আন্টি, উপরে গিয়ে বাম পাশের রুমে কে থাকে শুনি একটু। তুই যে শয়তানের জন্য বিরক্ত হোস, ওই শয়তানটা। তুমি কি করে জানলে ও আমাকে বিরক্ত করে? আমি জানতাম ও একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সেটা তুই জানতাম না। তন্ময় আমাদের মাঝে কথা বলার সময় তোর দিকে তাকিয়েছিল, আর তুই নিচে, তখনই আমার সন্দেহ হয়। আর এখন যখন আন্দাজে বললাম, তখনই তুই সত্যিটা বলে দিলি। তাহলে এখন কি করবি? তাহলে তোমার ছেলেকে অনেক কথা বলছি, হয়তো রেগে আছে, এখন মানিয়ে নিতে হবে। তাহলে উপরে গিয়ে মানিয়ে নে, নইলে আবার গাড়ি ছেড়ে দিবে। এটা হবে না শাশুড়ি আম্মা, ওই গাড়িতে তো আমিও উঠবো, শুধু তোমার একটু সাহায্য লাগবে। সব সময় পাবি। এখন বল কি খাবি? আপাতত 2 কাপ কফি দাও। ঠিক আছে। তন্ময়ের আম্মু কফি দিলে অজান্তা তন্ময়ের আম্মুর পায়ে সালাম করে বলল, দোয়া কইরো মা। আরে পাগলি মেয়ে, কি করে দেখো। উঠ, যা, যার রাগাইছিস তাকে রাগ ভাঙিয়ে আয়। অজান্তা ট্রেতে করে কফি নিয়ে তন্ময় দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলো। তন্ময় বসা থেকে উঠে বলল, কে? অজান্তা কোনো কথা না বলে বারবার নক করে যাচ্ছে। আসছি। তন্ময় গিয়ে দরজা খুলতেই অজান্তার দিকে চোখ যেতেই এক নজরে চেয়ে আছে। অজান্তাও তাকিয়ে আছে। অজান্তা নিস্তব্ধতা ভেঙে বলল, অনুমতি দিলে ভেতরে আসতে পারি কি? হ্যাঁ, আসুন। তন্ময় দরজা থেকে সরে গিয়ে অজান্তাকে ভিতরে আসার পথ করে দিল। অজান্তা ভিতরে এসে কফি রেখে তন্ময়ের হাতে একটা দিল। ধন্যবাদ। কিছু কথা ছিল, বলা যাবে কি? হ্যাঁ বলেন।
আসলে ওই দিনের ব্যবহারের জন্য সরি। না ঠিক আছে, আপনি সেদিন হয়তো ঠিকই বলেছেন, আমি যেমন তেমনটাই বলেছেন। আমার উপর রাগ করে এটা বলছেন? জি না, আমি রাগ করিনি। আপনি এখন আসলে ভালো হয়, আমার ভালো লাগছে না। আমি তো কোথাও যাব না, এখানেই পার্মানেন্ট থেকে যাব। সেটা আপনার মর্জি, কিন্তু এটা আমার রুম। এ বাড়িতে অনেকগুলো রুম আছে, ওখানে গিয়ে থাকেন, আমার রুম থেকে বের হন। এতদিন ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে দিছেন, আর এখন দূরে সরাই দেন কেন? যাদের জন্ম ঠিক নাই তারা ভালোবাসতে জানে না। মিথ্যা কথা, আমি তো ওই দিন রাগে পড়ে ওগুলো বলেছি। তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। দয়া করে রুম থেকে যান, আমার ভালো লাগছে না। আমি যাব না, এখানেই থাকবো। ওকে, আপনার ইচ্ছা। তন্ময় কথাটা বলে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলো। ছাদে সে রাব্বিরে কল দিয়ে লাউড স্পিকার দিয়ে পাশে রেখে দিল। কিছুক্ষণ বাজার পর রাব্বি কল রিসিভ করে বলল, মামা কই তুই? ছাদে বসে আছি। মামাতো বোনের খবর কি? ভালো। আমার সামনে আজ কিছু কয় নাই? না রে ভাই, এখনো ক্লিয়ার হয় নাই। হইব কি করে? তুই শালা তো আমার লাইফটা হেল্প করে দিছিস। তাই? আচ্ছা শোন, একটু মনে সাহস জুগিয়ে একটি গোলাপ দিয়ে ওরে প্রপোজ কর। আশা করা যায় ও তোরে না করবে না। আমার ডর করে, ওর চোখ দেখলে সব কথা ভুইলা যাব। তাইলে আর কি, হাতে বাটি নিয়ে ঘুরে বেড়া, অন্য কেউ এসে ফুলের মধু খেয়ে চলে যাবে। তুই কিছু একটা কর প্লিজ প্লিজ। আমি না তোর ন্যাংটাকালের বন্ধু। হইছে, কাল ওরে নিয়ে পার্কে আসিস, ওখানে সেটিং করে দিমনে। আর হ্যাঁ, অজান্তা বাসায় বিচার নিয়ে আইস। ও তোর বাসা চিনল কি করে? আঙ্কেল আন্টি কিছু কয় নাই তোরে? আরে অজান্তা আম্মুর বান্ধবীর মেয়ে, বাসায় বলছে তন্ময় বিরক্ত করে, কিন্তু কোন তন্ময় সেটা বলে নাই। পরে আম্মু ডাক দিল, তখন আম্মু বলছে ওরে কেউ বিরক্ত করে। তুই কি বললি? আমি আর কি বলবো, বলছি কাল দেখাই দিতে, কালকের পর আর বিরক্ত করবে না। ও এখন কোথায় আছে অজান্তা? তন্ময়ের পিছনে। কি রে মাইয়া কণ্ঠ হইল কেমনে? অজান্তার কথা শুনে উঠে দাঁড়ালো তন্ময়। আরে ও আমার সামনে। বন্ধুকে বললে বিচার দিলাম, কিন্তু এটা বললে না সরি বলছি পরে। ও শুনে নিয়েছে। ও তো মাত্র শুনলো, সেটাও আমি বললাম তার জন্য। আর কিছু বলবেন? অনেক কিছু বলার আছে, এখান থেকে নড়বে না। আমার শোনার সময় নাই। কথাটা বলে হাঁটতে রইল তন্ময়। অজান্তা পিছন থেকে তন্ময়কে বারবার দাঁড়াতে বলছে, কিন্তু তন্ময় ওর কোনো কথাই শুনছে না। কোথায় যাইবা? তোমাকে তো আমি রাগ ভাঙাবই, সেটা যেভাবেই হোক। অজান্তাও তন্ময়ের পিছু পিছু গেল। তন্ময় ততক্ষণে নিজের রুমে চলে গেছে। অজান্তা তন্ময় দরজার পাশে দাঁড়িয়ে কয়েকবার নক করলো, কিন্তু তন্ময় এবার দরজা খুলে নেয়। অজান্তা চলে এলো নিচে। কখন জানি তন্ময়ের চোখ লেগে গেছে। বিছানায় শুতে, সেটা তার বোধগম্য নাই। হঠাৎ ফোনের আওয়াজে তন্ময়ের ঘুম ভেঙে গেল। বিছানা থেকে মোবাইল হাতে নিয়ে দেখে রাব্বি কল করেছে। ঘুমো ঘুমো চোখে কলটা রিসিভ করলো তন্ময়। হ্যালো। কই তুই? রুমে আছি। একটু বাইরে আইতে পারবি? এত রাতে বাইরে কেন? এত রাত কই, মাত্র 9টা বাজে। তুই আয়, আমি মডেল স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। ওকে। তন্ময় বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে যাচ্ছে। শার্টের বোতাম লাগাতে লাগাতে তন্ময় কিচেন রুমে গেল। কিচেন রুমে আম্মুর পাশে অজান্তাকে দেখেও না দেখার অভিনয় করে বলল, আম্মু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। এখন বাইরে কেন? এমনি একটু কাজ আছে, আসতে একটু রাত হবে। খাবারটা রুমে দিয়ে আইসো। ঠিক আছে, কিন্তু ঠিক কোথায় বের হবি সেটা বলেছ? রাব্বি বারবার কল করে যাইতে বলতেছে, ওর সাথে দেখা করে চলে আসবো। তাহলে অজান্তাকে নিয়ে যা। আম্মু, উনি আমাদের গেস্ট, তাকে ভালো মন্দ খাওয়াও। দরকার কি আছে ওনাকে এত রাতে বাইরে নেওয়ার? মেয়েটা বারবার বলেছে একটু ঘুরতে যাবে, আর কেউ তো নাই ওর সাথে কথা বলার।
তুই ওকে নিয়ে গেলে বাচ্চা মেয়েটার মন ভালো হয়ে যাবে। এনাকে দেখে তোমার বাচ্চা মনে হয়? যে কোনো সময় বাচ্চার মা হবে, আর সে নাকি বাচ্চা? মা এসব হাস্যকর কথা বইল না তো। এত কথা না বলে যেখানে যাচ্ছিস ওরে নিয়ে যা, তাহলেই তোর বাবাকে বোঝাতে আমার সুবিধা হবে। উনি রাজি থাকলে পাঠায় দাও, আমি বাইরে বাইকে বসে আছি। তন্ময় আর কিছু না বলে হাঁটতে রইল। একটা গান আছে না কি যেন, প্রেমের বিষে ধরেছে গো ঝাড়ে কি করবে ও যাই তারে। আসলে যারে ধরে প্রেমের বিষে সেই বুঝে বিষটা কতটা যন্ত্রণা দেয়। এখন দুজনই চলছে, একজন ভালোবেসে ভুলতে গিয়ে আরেকজন ঘৃণা থেকে ভালোবাসা পাওয়ার জন্য। অজান্তা তন্ময়ের মাকে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে গেল। তন্ময় বসে আছে বাইকে। অজান্তা বাইকের পিছনে উঠে কাঁধে হাত রাখবে কি রাখবে না সেটা নিয়ে কনফিউজড হইতাছে। তন্ময় বাইক স্টার্ট দিয়ে গিয়ারে ফেলতেই তন্ময়ের কাঁধটা ধরে বসল। তন্ময় গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আয়নাতে অজান্তাকে দেখছে। অজান্তার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। তন্ময় তাকিয়ে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে। তন্ময় কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল মডেল স্কুলের সামনে। গিয়ে দেখে টুম্পা, রাব্বি আর রাব্বির বোন রোজা। হাই। আইয়া পড়ছিস? ও অজান্তা আপু বসেন। থ্যাংক ইউ। তা এত রাতে ব্যাপার কি? কি রে রোজা, তুই এত মোটা হইতাছিস কেমনে? কাম কইরা খাইতে পারিস না? তোমার ভাগ্যেরটা আমারে দাও খাই। মনে হচ্ছে তোমার ভাগ্যেরটা আমি খাইতাছি। মোর লোকে এমন করো সব সময়। ও মা গো, টুরু রাখ। আচ্ছা, এত খাইলে তোর বর তোরে কোলে নিতে কাইন্দা ফেলবে। ভাইয়া তুমি কিন্তু বেশি বেশি বলো। এত কথা না বলে কিছু খাওয়াও। তোমার কিপটা বন্ধু এখন অবধি একটা চকলেট খাওয়াই নাই। এটা কিন্তু ডাহা মিছা কথা। এখানে বসে 80 টাকা খাইছস, এখন কস কিছুই খাই নাই। ঠিক আছে, কি খাবি বল? চটপটি খাবো। তাইলে ওই পাশে চল, এখানে চটপটি এখন পাবি না। স্কুল খোলা থাকলে চটপটি পাবি, নাইলে এখানে না ওই পাশে বসবো। ঠিক আছে চলো, আমি তোমার বাইকে বসমু। কিন্তু এই আপুটাকে? ও অ্যানি, অজান্তা আমার রিলেটিভ। মিথ্যা বলতে শরম করে না? মানে আমরা কবে থেকে রিলেটিভ? নিজের বউকে রিলেটিভ বলতে লজ্জা করে না? হোয়াট? ও সরি, আপনি চলুন। কি তন্ময়, তাহলে তলে তলে এত কিছু? চুপ সেমরি, আয়শা বস। সত্য কথা তিতাই লাগে। রোজা মোটরসাইকেলে এসে বলল। তার পিছনে অজান্তা আর রাব্বির মোটরসাইকেলে শুধু টুম্পা। কিছু দূরে চটপটিওয়ালা দোকানদারের পাশে গিয়ে বাইক বন্ধ করতেই রোজা আর অজান্তা নেমে গেল। চাচা 4 প্লেট চটপটি দেন। ওই কিপটা, 4 প্লেট কেন? আমরা 5 জন আছি, শুনতে পারস না? আরে মোর বোন, রাগ করতে হবে না, আমি চটপটি খাইতাম না। ঠিক আছে তাইলে। চাচা 4টা দিয়েন। অজান্তা কোনো কথা না বলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। রাব্বি অজান্তাকে লক্ষ্য করে বলল, ওই আপু, কই যাও তুমি? রাব্বির কথাই অজান্তা কোনো উত্তর না দিয়ে হাঁটতে রইল। এদিক ওদিক তাকাচ্ছে না, সোজা চলছে। আরে এই মেয়ের আবার কি হলো? ওই তন্ময়, কি হলো এর? তন্ময় পিছন তাকিয়ে দেখে অজান্তা হেঁটে চলে যাচ্ছে। তন্ময়ের পিছনে গিয়ে ডাকছে বারবার। কে শুনে কার কথা? অজান্তা তন্ময়ের কোনো কথাই শুনছে না। তন্ময় ভয় ভয় কণ্ঠে রাব্বিকে বলল, ভাই, এটার কি ভূতে ধরলো নাকি? আমার কিন্তু সুবিধাজনক মনে হইতাছে না, তুই গিয়া দেখ। এই শুরু এনার ভূতের ভয়। বউ রাতে তোরে উঠতে কইলে তুই শালা তো ভয়ে প্রসাব কইরা দিবি দেখতাছি। আব্বে সালা, মান ইজ্জতের 12টার বাজাস না। তাহলে জানা গিয়া মাইয়ারে ফিরাইয়া আন, তাহলে ভাইবো তোর বুকে দম আছে। রাব্বি কিন্তু ঠিকই বলছে, আপনি গিয়ে তারে নিয়ে আসেন। কি ফান্দে ফেলাইলি ভাই, আমি ভয় পাই না। তুই কি মনে করছিস আমি ভয় পাই? আমি ভয় পাই না। আচ্ছা তাই নাকি? তাহলে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তন্ময় এগিয়ে যাচ্ছে, বুকের ভিতর ধস ধরস করে। তন্ময় একটু দূরে এসে কান্না করে দিল। পিছনে তাকিয়ে দেখে রাব্বি পুচকি মারে হাসি কইরা হাঁটছে আর কাঁদছে।
কিছু দূর গিয়ে দেখে অজান্তা নাই। কই গেল? ভূতে নিয়ে গেল না তো? ভয়ে গলা শুকিয়ে আইতাছে, কণ্ঠটাও মায়া কণ্ঠ হইয়া যাচ্ছে। এদিক ওদিক তাকাচ্ছে, না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে গেল। এমন সময় অজান্তা একটা গোলাপ ফুল নিয়ে এসে তন্ময়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অন্ধকারে মুখ দেখতে পাচ্ছে না তন্ময়, কিন্তু সাদা ড্রেসটা বোঝা যাচ্ছে। আমারে মাফ করে দাও, সেদিন ভুল করে এসব বলে ফেলেছি। আর আমি জানতাম না তুমি সেই ছোট্ট পিচ্চি শয়তান যারা আমি ভালোবাসি। ওরে রাব্বি, বাঁচা ভাই আমারে, ভূতে প্রেম করতে চায়। ও মোর আল্লাহ, ভূত ভূত। তন্ময়ের এমন ব্যবহার দেখে অজান্তা ভ্যাবচাকা খেয়ে গেল। অজান্তা উঠে দাঁড়ায়, নমনীয়তা কণ্ঠে বলে, তন্ময়, তন্ময় আমি অজন্তা। তন্ময় তারপরও এসব কথা বলে চলেছে। অজান্তা বারবার তন্ময়কে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ তন্ময়ের শার্টের গলা ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। তন্ময় চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিল। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। রাব্বির কণ্ঠে শুনতে পেল, হোয়াট এ রোমান্টিক মুভমেন্ট ইয়ার। রাব্বি, টুম্পা আর রোজা সামনে আসতেই অজান্তা আবার ফুল সামনে নিয়ে বলল, প্লিজ আমায় ভুল বুঝো না, আমি জানতাম না তুমি সেই তন্ময় যাকে আমি ছোট থেকে চেয়ে এসেছি। জানলে তোমাকে ফিরিয়ে দিতাম না। আমার ভালোবাসাকে ভুল বুঝো না প্লিজ। তন্ময় রাব্বি সহ বাকিদের দিকে তাকাচ্ছে। রাব্বি নিস্তব্ধতা ভেঙে বলল, বাবু মাইনা নেও, কাম অন ইয়ার। রাব্বির কথাই তন্ময় মুচকি হেসে অজান্তার হাত থেকে ফুলটা নিয়ে নিল। ফুল নিতেই অজান্তা বলল, আমাকে বিয়ে করবে? কথাটা শুনতেই অজান্তা উঠে তন্ময়কে জড়িয়ে ধরল। হোয়াট এ রোমাঞ্চকর বস, আমি এমন প্রপোজ পাইতে চাই। সে কি করবে আমাকে? রোমান্টিকভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ। তন্ময় অজান্তাকে জড়িয়ে ধরল। ভাই, ফাইনালি তন্ময়ের সেটিং হয়ে গেল। তন্ময়ের বাবা বাইরে থেকে এসে কলিং বেলে চাপ দিল। চাপ দিতে তন্ময়ের মা এসে দরজা খুলে দিল। চলে আইসো? তন্ময় কোথায়? পড়তে বসছে। ছেলে তো বাইরে গেছে, একটু পরে ফিরে আসবে। এত রাতে বাইরে কি? সেটা পরে বলবো, এখন ভেতরে আসো, দেখো কারা আসছে। এত রাতে বাইরে কি? কে আসছে? আমার বান্ধবী আর তার হাজবেন্ড। ও আচ্ছা, চলো। হাই। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো খবর কি? এই তো চলছে। তন্ময়ের পরিবার আর অজান্তার পরিবার কৌশল বিনিময় করছে। তন্ময় বাইকে চেপে অজান্তাকে বলল, তাহলে যাওয়া যাক। রাব্বিদের বিদায় জানিয়ে তন্ময় অজান্তা বাইকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা করল। তন্ময় আর অজান্তা খুব শীঘ্রই তাদের বাসায় পৌঁছে কলিং বেল চাপতে রইল। কয়েক মিনিট পর তন্ময়ের মা এসে দরজা খুলে পড়ল। ভেতরে আয়, তোর বাবা আসছে। আব্বুকে বলছিলা সব ম্যানেজ করে নিচ, তো না জানি এখন আবার কি বলে। চিন্তা করিস না, সব ম্যানেজ করে নিছি। তন্ময় আর অজান্তা ধীর গতিতে ভিতরে ঢুকলো। তন্ময় খাবার টেবিলে না গিয়ে দৌড়ে রুমে চলে গেল। অজান্তা চুপি চুপি ওর আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। এটা ওর মেয়ে, তোমার ছাত্রী। অজান্তা উঠে গিয়ে তন্ময়ের বাবার পা ছুঁয়ে সালাম করলো। এবার ফাইনাল ইয়ার। এখানে প্রিন্সিপালগিরি শুরু হয়ে গেছে। অজান্তা মা, তুই আমার সাথে আয়। ওকে আন্টি। অজান্তা তন্ময়ের মায়ের সাথে হাঁটতে হাঁটতে কিচেনে গিয়ে তন্ময়ের মা অজান্তাকে বলল, ও তো উপরে চলে গেল। শাশুড়ি আম্মা একখান কথা কমো। বাবা, শাশুড়ি মা? শোনো না, বিয়ের আগে শ্বশুরবাড়িতে এক রাত থেকে সবকিছু দেখে নেব। এই মা, এই মেয়ে বলে কি? তোর লজ্জা শরম সব গেছে? প্লিজ প্লিজ শাশুড়ি আম্মা। না, হবে না। প্লিজ প্লিজ, তুমি যদি হেল্প না করো তাহলে আমি তোমার ছেলের রাগ ভাঙাবো কি করে? এখনো আমার ছেলের রাগ ভাঙে নাই, এটা বলতে তোর শরম করলো না? একটা মেয়ে হয়ে ছেলের রাগ ভাঙাতে পারলি না? আম্মা জান গো, প্লিজ। না মা, এটা ঠিক হবে না মা, তুই রাতে থাকিস না, এটা ভালো দেখায় না। আমি কি বলতে চাই তুই বুঝতে পারছিস? এবার এই নে, গিয়ে ওপরে খাবার দিয়ে আয়। আমারটাও দিয়ে দাও, ওখানে ওর সাথে বসে খাবো।
মেয়ের শখ দেখো দিদি। শখ না, এটা ভালোবাসা। এত ভালোবাসা ভালো না। এই নে, তোরটাও দিয়ে দিলাম। অজান্তা ট্রে করে খাবার নিয়ে উপরে চলে গেল আর তন্ময়ের মা নিচে সকলের খাবার দিচ্ছে। তন্ময়ের দরজা চাপানো ছিল। অজান্তা ট্রেনে ভিতরে চলে গেল। ভিতরে যেতেই দেখতে পেল তন্ময় শুয়ে মোবাইল টিপছে। অজান্তা টেবিলে খাবার রেখে বিছানার উপর গিয়ে তন্ময়কে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। কি করো মোবাইলে? এই তো গল্প লিখছি। এভাবে জড়ায় ধরছে কেউ যদি চলে আসে তখন কি হবে? কে আসবে আমার বর আর বউয়ের রুমে? ওয়েট ম্যাডাম, এখনও বিয়ে হয়নি, তাই বিয়ের আগে এইভাবে থাকা ঠিক না। হয়েছে, অনেক জ্ঞান দিছো। আমার তো এইভাবে তোমার বুকে শুয়ে থাকতে ভালোই লাগে। তাই নাকি? আচ্ছা, তুমি জড়ায় ধরে রাখো, আমি গল্প লিখি ততক্ষণে। জি না স্যার, আপনার আর গল্প লিখতে হবে না, এখন খেতে হবে। আরে বাবা, এখন গল্প না লিখলে ফেসবুকের অসহায় পাবলিক খেপে যাবে, আমারে মারতেও পারে। এখন না খেতে আসলে আমি তোমাকে মাইর দিব। উঠো বলছি। ঠিক আছে, উঠছি। তুমি খাবে না? তোমার হাতে। একসাথে খেলে ভালোবাসা বাড়ে। বাব্বা। জি, এখন খাইয়ে দেন। ওকে। অজান্তাকে তন্ময় খাইয়ে দিতেছে আর দুজনকে মন ভরে দেখতেছে। কয়েক মিনিট শুরু হলো ওদের জীবনের ভালোবাসার গল্প, আর এরই মাঝে নানা পাগলামি ভালোবাসার মানুষকে ঘিরে। কখনো কখনো ওয়েলপেপারে ভালোবাসার মানুষের ছবি দিয়ে মন খারাপের সময় তাকে দেখার, তার দিকে তাকিয়ে থাকার মুহূর্তগুলো সত্যি অনেক সুন্দর হয়। আবার কেউ তার ভালোবাসার মানুষের কভার পিক দেয়, প্রোফাইল পিক দেয়, নানা ধরনের স্ট্যাটাস দেয় তাকে ঘিরে। সত্যি বলতে এই ছোট্ট ছোট্ট জিনিসে হয়তো অন্য কারোর কাছে বিরক্ত লাগে, কিন্তু দুজন ভালোবাসার মানুষের প্রতি তার ভালোবাসার গভীরত্ব বেড়ে যায়। ভালোবাসা এমনই এক পাগলামি যে এই পাগলামিগুলো করে বা যারা এমন পাগলামি করে, সত্যি বলবো তারা একে অপরকে সত্যি অনেক ভালোবাসে। বন্ধুদের সাথে পরিচয় করানো, পরিবারের সাথে পরিচয় করানো, এসব ভালোবাসার পাগলামি যে এমন কাউকে পেয়েছে সে সত্যি অনেক ভাগ্যবান। কয়জনই বা আছে ভালোবাসার মানুষকে নিয়ে এমন বহিঃপ্রকাশ ভালোবাসার প্রকাশ করবে। স্যালুট এমন ভালোবাসাকে। অজান্তাদের খাওয়া শেষ হলে তন্ময়ের উদ্দেশ্য করে অজান্তা বলে, তোমার ফোনটাও দাও। নাও। অজান্তা ফোন নিয়ে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস এবং অন্য মেয়েদের আইডি ব্লক করে দিয়ে বলল, এই নাও। আর হ্যাঁ, অন্য মেয়েদের দিকে তাকালে তোমার চোখ তুলে নিব। তোমাদের ব্যাচের একটা মেয়ে আমার অনেক ভালো লাগে, ওর দিকে মাঝে মাঝে তাকাবো। কি? অজান্তা লাগছে। উফ। লাগুক, আমি মরে গেলাম, তুই ওই মেরে নিয়ে থাক। অজান্তা হাঁটতে গেলে তন্ময় ওর হাত ধরে পিছন থেকে জড়িয়ে ধরে আদরে গলেই বলে, এই পাগলি, রাগ করছো? আচ্ছা, একটা কথা বলবো। না, আমি রাগ করি নাই, আর তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমাকে ছাড়। ধরেছি যখন তখন তো বউ করেই ছাড়বো। আর হ্যাঁ, তুমি পাশে থাকলে অন্য কোনো মেয়ের দিকে তাকানোর ইচ্ছাই থাকে না। ও, আমি যখন বাসায় থাকবো তখন তাকাবা না, তাই না? কি পিস বানাইছো মাবুত, 1 লাইন কইলে 10 লাইন বেশি বোঝে। আরে না, তুমি আমার হলে অন্য কারো চাই না। এই তো আমার লক্ষ্মী হবু বরটা। অজান্তার তন্ময় দুজনকে ছেড়ে দিল। অজান্তা ট্রেনে নিচে চলে গেল। তন্ময় ফেসবুকে ঢুকে নোটিফিকেশন চেক করতেই 5 থেকে 10টা কমেন্ট জাহিদ ভাই আর সাজ্জাদ ভাইয়ের কমেন্টের দিকে তাকিয়ে অবাক না হলেও আমি স্ট্যাটাস দেখে অবাক। কথাটা বলে তন্ময় অফলাইন হয়ে গেল। বিছানায় মাথা দিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করছে। এমন সময় কেউ দরজায় নক করলো। কে যেন হুড় করে রুমে ঢুকে এলো। এসে তন্ময়কে জড়াই ধরল। বুঝতে আর বাকি নেই এটা কে। কি ব্যাপার, এখন তুমি বাসায় যাওনি? যেতে মন চায় না। তাহলে আব্বু আম্মুকে বলে এখানে থেকে যাও। এটা ঠিক বলছো আম্মু। আম্মু বলতেই তন্ময় মুখ চেপে ধরেছে আর বলছে চুপ থাকতে। অজান্তা তন্ময়ের হাতে কামড় দিয়ে বলল, আউ। সরি, তোমার কোথাও লাগে নাই তো? তুমি তো বললা বলতে, তুমি বলতে দিচ্ছ না।
1 ঘন্টা হলো রিলেশন শুরু হয়েছে, একটু প্রেম করি তারপর না হয় বলবো। তাই নাকি? হুম। অজান্তা, এই অজান্তা। আম্মু আসতেছে, নামো। এই যে স্যার, ভয় পাওয়ার কিছুই নেই, শাশুড়ি আম্মা সবই জানে। মানেটা খুব সহজ। তুই এখানে চল, তোর আম্মুরা ডাকে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। তন্ময়ের আম্মু চলে যেতেই তন্ময় অজান্তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অজান্তা তন্ময়ের মাথায় চুল বিলি কেটে দিতে দিতে বলল, শোনো, তাড়াতাড়ি ঘুমায় পড়বা, রাত জাগবা না। তারপর? আর কোনো মেয়ের সাথে মেসেজ করবা না। এখন আমি যাই। যেতে দিতে মন চায় না। আমি সকালে আবার আসবো, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। শোনো, ভালোবাসি। এমন করে না, আমি তো আবার আসবো, নিজের খেয়াল রেখো। তন্ময়ের কপালে চুম্বন এঁকে অজান্তা চলে গেল। তন্ময় বালিশে মাথা দিয়ে অজান্তারাও চলে গেল। পরের দিন সকালে অজান্তা ঘুম থেকে উঠে তন্ময়ের বাসায় চলে আইছে। হাই আন্টি। ও মা, তুই এত সকালে? তুই কেন আসতে পারি না? কিন্তু যার জন্য এসেছি সে এখনো ঘুমিয়ে আছে। তাকে ডাকতেই আসলাম। যাক বাবা, বাঁচলাম। আমাকে বাসার কাজ রেখে আর ওর পিছনে সময় দিতে হবে না। ওকে, ডেকে তুলতেছি, কফি দাও দুটো। কিছুক্ষণ পর তন্ময়ের মা কফি অজান্তার হাতে দিয়ে দিল। অজান্তা কফি হাতে নিয়ে সিঁড়িতে উপরে চলে গেল। দরজা দিয়ে ঢুকে ভিতরে গেল। তন্ময় ওঠো, তন্ময় প্লিজ ওঠো, তাড়াতাড়ি ওঠো শয়তান। তন্ময়কে টেনে তুলল অজান্তা। তন্ময় চোখ খুলে অজান্তাকে দেখে মুচকি হেসে দিল। গুড মর্নিং স্যার, এই নেন আপনার কফি। গুড মর্নিং। তন্ময় কফি নিয়ে খেতে খেতে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। অজান্তা বিছানা গুছিয়ে বেলকুনিতে গিয়ে তন্ময়ের পাশে দাঁড়ালো। কি ব্যাপার এত সকালে সকালে? ভাবলাম তোমার সাথেই কলেজে যাব, তাই তো চলে এলাম। ও ঠিক আছে, নিচে যাও, আমি তৈরি হয়ে আসছি। তাড়াতাড়ি এসো। অজান্তা কথা বলে কফি খেতে খেতে বাইরে চলে এলো। তন্ময় কফি শেষ করে গোসল করে তৈরি হয়ে নিচে চলে এলো। অজান্তা কথা বলে কফি খেতে খেতে বাইরে চলে এলো। তন্ময় কফি শেষ করে গোসল করে তৈরি হয়ে নিচে চলে এলো। আম্মু আম্মু, নাস্তা দাও। বস, আমি দিচ্ছি। তন্ময় খাবার টেবিলে বসে নাস্তা দিলে নাস্তা শেষ করে অজান্তা আর তন্ময় দুজনেই কলেজের উদ্দেশ্যে বের হয়। পুরো 6 মাস কেটে গেল। দুজন দুজনকে ভালোবাসে, পরিবারের সবাই জানে, তাই দুই পরিবার মিলে তন্ময় আর অজান্তার বিয়ে দেয়। অজান্তা বাসর ঘরে বসে আছে, তার 12টা। তন্ময় তার বুক ভরা সাহস নিয়ে বাসর ঘরের ভিতরে গেল। কুত্তা, তোর এতক্ষণে আসার সময় হয়েছে? এই আমি তোমার জামাই, তাই সম্মান দিয়ে কথা বলবা। আইসে আমার জামাই, এত সময় বউকে একা রেখে এখন আসছে জামাই। বউ, তুমি কি আমায় মিস করছিলা? তোরে কেন মিস করতে যাব? তুই দূরে সর, কাছে আসবি না। বললেই হলো, আজ আমার বাসর, তাই আমি বাসর করব। তোর মতো পিচ্চির সাথে আমি বাসর করব না, ভাগ। আমি পিচ্ছি? দাঁড়াও, এই পিচ্চি কি করতে পারে দেখাচ্ছি। তুই আমার কাছে আসবি না। কে শুনে কার কথা? তন্ময় অজান্তার কোমর ধরে কাছে টেনে নিল, তারপর 4 ঠোঁট এক করে দিল। অজান্তা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। বেশ কিছু সময় পর ছেড়ে দিতেই অজান্তা বলল, কুত্তা, তুই আমার অনুমতি ছাড়া কিস করলি কেন? আমার বউ, আমি কিস করব, রোম্যান্স করব, তাতে তোমার কি? অজান্তা রাগী লুক নিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আছে, তাই তন্ময় বলল, সরি বউ, আর এমন হবে না। এই যে কান ধরছি, প্লিজ এবার মাফ করে দাও। আচ্ছা, এবার মাফ করে দিলাম। আচ্ছা শোনো না। বউ বলো। শোনো, আমার একটা বেবি লাগবে। আমি না করছি নাকি? চলো শুরু করি। এই বলে তন্ময় অজান্তাকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে অজান্তার ঘাড়ে নাভিতে কিস করতে লাগলো। আস্তে আস্তে ওরা হারিয়ে গেল অন্য এক জগতে। আপনারা কি দেখতে চান
যান এবার ভাগেন, দেখা হবে নতুন এক গল্পে। Sani